বহুদিন আগে একটা ছবি মুক্তি পেয়েছিল যার নাম ছিল অতিথি তুমি কবে যাবে। এই মুহূর্তে ভারত বাংলাদেশ সীমান্তের যা পরিস্থিতি, প্রচুর মানুষজন সেখানে জড়ো হচ্ছেন, তারা বাংলাদেশ থেকে ভারতে আসতে চাইছেন, তাদের আর্তনাদ শোনা যাচ্ছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ভারত সরকারের তরফ থেকে জানানো হয়েছে যে একটি কমিটি তৈরি করা হয়েছে হাই লেভেলের, যে কমিটির কাজই হবে ভারত বাংলাদেশ সীমান্তের উপর এই মুহূর্তে নজর রাখা, বাংলাদেশের কর্তৃপক্ষের সঙ্গে ক্রমাগত যোগাযোগ রাখা এবং বাংলাদেশে যে ভারতীয়রা বর্তমানে রয়েছেন বা সংখ্যালঘু মানুষজন যারা রয়েছেন তাদের নিরাপত্তা এবং সুরক্ষা নিশ্চিত করা। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যতদিন শেখ হাসিনা ভারতে থাকছেন ততই কিন্তু ভারতের সামনে অত্যন্ত অনভিপ্রেত প্রশ্ন একটি মাথা চাড়া দিচ্ছে, আর সেই প্রশ্ন হলো অতিথি তুমি কবে যাবে। শেখ হাসিনাকে ভারতে রেখে ভারতের পক্ষে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে একটা আশানুরূপ আলোচনার জায়গায় পৌঁছানো বা একটা সমাধান সূত্র বের করা, এইটা কিন্তু কতটা সম্ভব হতে পারে সেই নিয়ে অনেকেই এই মুহূর্তে সন্দেহ প্রকাশ করছেন এবং প্রশ্ন করছেন। শেখ হাসিনা ভারতে আসার পরে অবশ্যই আপনারা জানেন কথা ছিল তিনি ইউএসএ বা ইউকেতে যাবেন, কিন্তু যেহেতু দুটো দেশের তরফ থেকেই নেতিবাচক উত্তর তিনি পেয়েছেন তাই আপাতত বলা হচ্ছে ভারতে তাকে আরো কিছুটা সময় দেওয়া হবে, তিনি ভারতে থাকতে পারেন, অন্যান্য দেশের সঙ্গে যতদিনে তিনি কথাবার্তা বলবেন বা কোথায় যাবেন সেই সিদ্ধান্ত যতদিনে তিনি নেবেন ততদিন তিনি ভারতে থাকতে পারবেন। দেখুন, শেখ হাসিনাকে ভারত যদি আশ্রয় না দিত তারপরেও কিন্তু ভারত বাংলাদেশের সম্পর্কের ভবিষ্যৎ কি, কূটনৈতিক সম্পর্ক কোন দিকে যাবে, আদান প্রদান বা চুক্তির কি হবে, এই নিয়ে প্রশ্ন উঠত। কিন্তু শেখ হাসিনা ভারতে থাকার ফলে এই প্রশ্নগুলো কিন্তু আরো তীব্র এবং জোরালো হচ্ছে এবং এই জটিলতা একটা আলাদা মাত্রা পাচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে শুভেচ্ছা জানিয়ে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও কিন্তু বার্তা দিয়েছেন। তারই সঙ্গে তিনি জানিয়েছেন যে বাংলাদেশে আশা করা হচ্ছে যে খুব তাড়াতাড়ি আবারও স্থিতাবস্থা ফিরে আসবে এবং বাংলাদেশে যে সংখ্যালঘু মানুষ রয়েছেন তাদের নিরাপত্তা এবং সুরক্ষা নিশ্চিত করা হবে। তারই সঙ্গে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমাজ মাধ্যমে বার্তা দিয়ে লিখেছেন যে ভারত কিন্তু আগের মতোই বাংলাদেশের সঙ্গে হাত মিলিয়ে শান্তি, সুরক্ষা, উন্নয়নের কাজের ক্ষেত্রে বদ্ধপরিকর। এবং এইখানে এই যে আমাদের দেশের প্রধানমন্ত্রী বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা এবং সুরক্ষার কথা নিশ্চিত করার দাবি জানিয়েছেন, এইটাকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষকেরা। একইভাবে আপনি দেখুন ডক্টর মোহাম্মদ ইউনুস তিনিও কিন্তু বলেছেন যে বাংলাদেশে আবারও একটা প্রশাসনিক পরিকাঠামো স্থিতাবস্থা ফিরিয়ে আনা এবং বাংলাদেশে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনা, এটাই তাদের প্রধান কাজ হবে, এটাই তাদের প্রথম দায়িত্ব হবে। ডক্টর মোহাম্মদ ইউনুস সংবাদ মাধ্যমের সামনে বলেন, বাংলাদেশের মানুষের প্রতি বার্তা দিয়ে তিনি বলেন যে আপনারা যদি আমার উপরে বিশ্বাস করেন, আমার উপরে ভরসা রাখেন, তাহলে এটা নিশ্চিত করেন যে বাংলাদেশের কোথাও যেন কারোর উপরে আর হামলা করা না হয়। এটাই হবে আমাদের প্রথম কাজ, এটাই হবে আমাদের প্রথম দায়িত্ব। ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন দেশ জুড়ে বিভিন্ন জায়গায় হামলা হচ্ছে, সব জায়গায় আক্রমণ করা হচ্ছে, বাড়িঘরের উপরে আক্রমণ করা হচ্ছে, জিনিসপত্র চুরি করে নিয়ে যাওয়া হচ্ছে, মানুষ মানুষের উপরে আক্রমণ করছেন, সংখ্যালঘুদের উপরে আক্রমণ হচ্ছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকলের উপরে আক্রমণ হচ্ছে। এগুলো ষড়যন্ত্রের অংশ, এগুলো আমাদের কাজ না। আমাদের কাজ সকলকে রক্ষা করা, প্রত্যেকটি মানুষ আমার ভাই, আমার বোন। দেখুন, ডক্টর মোহাম্মদ ইউনুস এই যে বার্তা দিয়েছেন অবশ্যই এটা অত্যন্ত ইতিবাচক একটি কথা এবং তার সদিচ্ছার কথাও সামনে উঠে আসে এবং এই বক্তব্যকে স্বাগত জানানোর পরেও বলছি যে যতদিন না পর্যন্ত বাংলাদেশে এই পরিস্থিতি তৈরি হচ্ছে, প্রশাসনিক পরিকাঠামোর পুনরুদ্ধার করা যতদিন না সম্ভব হচ্ছে, আশা করা যায় ততদিন পর্যন্ত ভারত সরকারের কিন্তু এই পরিস্থিতির ওপরে, ভারত বাংলাদেশ সীমান্তের ওপরে নজর থাকবে এবং সময়ের সঙ্গে সঙ্গে বাংলাদেশের সংখ্যালঘু মানুষজন বা বাংলাদেশে যে ভারতীয়রা এই মুহূর্তে রয়েছেন আবারও তাদের নিরাপত্তার দাবি তোলা হবে, এই আশা করা যায়। কিন্তু এই যে ভারতের সঙ্গে বাংলাদেশের একটা সম্পর্ক তৈরি হবে, আলোচনা কথোপকথনের জায়গা খুলবে, ভারতের যে মানুষজন বাংলাদেশে বর্তমানে রয়েছেন বা বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তার দাবি ভারতের তরফ থেকে করা হবে বা বাংলাদেশের তরফ থেকেও কিছু সামনে রাখা হবে দাবি, এবং সেই নিয়ে আলোচনার যে জায়গাটা, এইটা কিন্তু ভীষণভাবে বাধাপ্রাপ্ত হতে পারে শেখ হাসিনার ভারতে থাকার ফলে। দেখুন, দীর্ঘদিন ধরে শেখ হাসিনা এবং তার দল বাংলাদেশে ক্ষমতায় ছিল, ভারতের সঙ্গে তাদের একটা সম্পর্ক তৈরি হয়েছে, কিন্তু বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক শক্তির সঙ্গে ভারতের কিন্তু সেই রকম কোনো আদান প্রদান বা সম্পর্ক গড়ে ওঠেনি। এবার সেটা কি কারণে? ভারত মনে করেছিল শেখ হাসিনা চিরজীবন ক্ষমতায় থাকবেন সেই কারণে, নাকি বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক শক্তি, আওয়ামী লীগ ছাড়া অন্যান্য রাজনৈতিক শক্তি ভারতের সঙ্গে এই আদান প্রদান বা সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে কোনো উৎসাহই দেখায়নি? কোন কারণে?
সেটা নিয়ে আলোচনা চলতেই পারে। কিন্তু আপাতত বাংলাদেশের তরফ থেকে কিছু বার্তাও সামনে এসেছে। যেমন বাংলাদেশের একজন প্রাক্তন মন্ত্রী, যিনি খালেদা জিয়ার রাজনৈতিক দল বিএনপির একজন সদস্য এবং বিএনপির হিন্দু মুখ হিসেবে তিনি পরিচিত, গয়েশ্বর রায়, তিনি বলছেন ভারতের সঙ্গে বাংলাদেশের এই যে দ্বিপাক্ষিক সহযোগিতার সম্পর্ক, এটার প্রতি আমরা আস্থাশীল, কিন্তু ভারতকেও আমাদের ভাবাবেগ এবং চেতনার কথা বুঝতে হবে। আপনি যদি আমাদের শত্রুকে সাহায্য করেন তাহলে এই সহযোগিতাকে সম্মান করা আমাদের পক্ষে সম্ভব হবে না। আপনি একটা সম্পর্ক তৈরি করার আগেই আপনার পার্টনার যদি আপনার দিকে সন্দেহের চোখে তাকায় তাহলে তো পরিস্থিতি জটিল হবেই। আর পরিস্থিতি জটিলতর হয় যখন জানা যায় যে শেখ হাসিনা এই যে ভারতে রয়েছেন, ভারতে থাকার তারই মেয়াদটা আরো বাড়তে পারে। প্রাথমিকভাবে মনে করা হয়েছিল যে শেখ হাসিনার ভারতে আসাটা একটা তাৎক্ষণিক সমাধান। আপনারা জানেন শেখ হাসিনাকে অত্যন্ত তাড়াতাড়ি খুব কম সময়ের মধ্যে তার দেশ ছেড়ে চলে আসতে হয়েছে, পলায়ন করতে হয়েছে, এবং সেক্ষেত্রে এতটা কম সময় ভারত ছাড়া অন্য কোথাও তার পক্ষে যাওয়া সম্ভব ছিল না। সেই সময় জানা যায় ভারতে আসার পরে তিনি অন্যান্য দেশের সঙ্গে কথা বলছেন যেখানে তিনি চলে যাবেন। ইউকে, ইউএস এর সঙ্গে তার কথা হচ্ছে, কিন্তু তারপর জানা যায় ইউকের তরফ থেকে নেতিবাচক উত্তর শেখ হাসিনার কাছে এসেছে, তারই সঙ্গে ইউএস এর তরফ থেকেও একটা দরজা বন্ধ করে দেওয়া হয়েছে, এরকম পরিস্থিতি সামনে এসেছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ভারতের তরফ থেকে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে যে শেখ হাসিনা আরো কিছুদিন ভারতে থাকতে পারেন। যেহেতু শেখ হাসিনা এবং তার দল, তার সরকার বাংলাদেশে যখন ছিল তার সঙ্গে ভারতের একটা সুসম্পর্ক ছিল, কূটনৈতিক সুসম্পর্ক ছিল, সেই কারণেই ভারতের তরফ থেকে শেখ হাসিনাকে কিন্তু এই আশ্রয়ও দেওয়া হয়েছে এবং আরো সময়ও দেওয়া হয়েছে যে কোথায় তিনি যাবেন সেটা তিনি সিদ্ধান্ত নিতে পারেন। ইউএই যাবেন নাকি ইউরোপের অন্য কোনো দেশে যাবেন, সে সমস্ত দেশের সঙ্গে কথাবার্তা বলবেন কিনা, সেই কারণে তাকে সময় দেওয়া হয়েছে। এবার শেখ হাসিনার এই ভারতে থাকা এবং এই গোটা বিষয়টাকে কেন্দ্র করে ভারতের সময় দেওয়ার যে সিদ্ধান্ত, এখান থেকে পরবর্তীকালে ভারত সরে আসে কিনা সেটা অবশ্যই দেখার বিষয়। এখানে অবশ্যই আরেকটা কথা যেটা উল্লেখ করতে হয় সেটা হচ্ছে শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়, তার বিভিন্ন সাক্ষাৎকারে বিভিন্ন রকম মন্তব্য, এটাও কিন্তু ভারত বাংলাদেশের যে দ্বিপাক্ষিক সম্পর্ক, যে কথোপকথন বা নেগোসিয়েশন, সেখানে বাধা তৈরি করতে পারে। যেমন সজীব ওয়াজেদ জয় তিনি সম্প্রতি পিটিআইকে একটি সাক্ষাৎকার দিয়েছেন যেখানে তিনি বলছেন যে মানছি আমি বলেছিলাম যে মা আর কোনোদিনও দেশে ফিরবেন না, কিন্তু তারপরে বাংলাদেশের পরিস্থিতি পরিবর্তিত হয়েছে, আমাদের দলের নেতাকর্মীদের উপরে ক্রমাগত আক্রমণ নেমে আসছে, তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের দলের নেতাকর্মীদের রক্ষা করার জন্য যা যা করার প্রয়োজনীয় সেগুলো সব আমরা করব। পিটিআইকে দেওয়া একটি সাক্ষাৎকারে সজীব ওয়াজেদ জয় আরো বলেন যে আওয়ামী লীগ বাংলাদেশের সবথেকে বড় এবং প্রাচীন রাজনৈতিক দল, আমরা শেখ মুজিবুর রহমানের পরিবার, আমরা কোনো অবস্থাতেই দেশ, দেশের মানুষ বা আমাদের দলের নেতাকর্মীদের দিক থেকে মুখ ফিরিয়ে চলে যেতে পারি না। শেখ হাসিনা দেশে ফিরবেন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হলেই তিনি ফিরবেন। এবার দেখুন, শেখ হাসিনা নিজে কিন্তু আনুষ্ঠানিকভাবে তার দেশে ফেরার কথা, রাজনীতিতে ফেরার কথা এগুলো কোনোটাই বলেননি। যা দেখা যাচ্ছে তার পুত্র জয় তিনি কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন রকম মন্তব্য করছেন। একবার তিনি বলেছিলেন শেখ হাসিনা দেশে ফিরবেন না, এখন তিনি বলছেন শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন। কখনো তিনি বলেছিলেন যে শেখ হাসিনা সক্রিয় রাজনীতিতে আর থাকতে চান না, এখন তিনি ইঙ্গিত দিচ্ছেন যে শেখ হাসিনা আবারও রাজনীতিতে ফিরতে পারেন, আবার তিনি নিজেও রাজনীতিতে যোগদান করতে পারেন, এই রকম ইঙ্গিতও কিন্তু তার থেকে পাওয়া যাচ্ছে। বাংলাদেশে বর্তমানে যে পরিস্থিতি তৈরি হয়েছে সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে সক্রিয় রাজনীতিতে এসে বাংলাদেশে নিজের জন্য একটা জায়গা তৈরি করার ক্ষেত্রেও যে সজীব ওয়াজেদ জয় যথেষ্ট উৎসাহী বা সেই রকম একটা আকাঙ্ক্ষাও যে তার মধ্যে তৈরি হয়েছে এবং সেটা তীব্র হচ্ছে, সেটাও কিন্তু তার সাক্ষাৎকার থেকে সামনে উঠে এসেছে, যেখানে তিনি বলছেন যে আমাদের দলের নেতা কর্মীদের বাঁচানোর জন্য যা করার প্রয়োজন সেগুলো আমরা করব, তার জন্য যদি রাজনীতিতে যোগ দেওয়ার কোনো পরিস্থিতি তৈরি হয় তাহলেও আমি পিছিয়ে যাব না। আপনারা জানেন রাজনীতিতে যোগ দেবার কোনো আকাঙ্ক্ষাই আমার ছিল না, আমি দীর্ঘদিন ধরে আমেরিকায় বসবাস করছি, কিন্তু এখন যা পরিস্থিতি তৈরি হয়েছে তাতে যদি রাজনীতিতে যোগ দিতে হয় তাহলে অবশ্যই আমি যোগ দেব, আমি দলের স্বার্থে সক্রিয় হয়েছি। এবার মা এবং সন্তানের এই রাজনৈতিক নৃত্যে ভারত কতটা সঙ্গত দিতে পারে, কতটা সম্ভব ভারতের পক্ষে এটা অবশ্যই একটা প্রশ্নের বিষয় রয়েছে। তারই সঙ্গে বলতে হয় যে শেখ হাসিনার পুত্র এই যে মন্তব্যগুলো করছেন সেগুলো কিন্তু সম্পূর্ণ তার নিজের মন্তব্য। ভারতীয় সংবাদ মাধ্যমে বা ভারতের সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দেওয়ার সময় তিনি মন্তব্যগুলো করছেন মানে এটা ভারতের মনোভাব, এমনটা কিন্তু ভাবার কোনো কারণ নেই।
তারই সঙ্গে শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় যে বক্তব্যগুলো রাখছেন তার মধ্যে অনেকগুলো জায়গায় ধোঁয়াশাও রয়েছে। যেমন তিনি বলছেন গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হলে তবে শেখ হাসিনা দেশে ফিরবেন। এবার গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত মানে কি? কারুর কাছে অন্তর্বর্তী সরকার গঠন হওয়াটাই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হওয়া, আবার নাকি যতদিন না পর্যন্ত নির্বাচিত সরকার গঠিত হচ্ছে বাংলাদেশে ততদিন গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হচ্ছে না, নাকি যবে জয় নিজে বাংলাদেশে ফিরবেন এবং তাকে মাথায় করে নিয়ে যাওয়া হবে ততদিন পর্যন্ত তিনি বলতে পারবেন না যে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে? এই সময়সীমাটা কতটা বা কোন ঘটনার উপর নির্ভর করছে যে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে বলে তাদের মনে হচ্ছে, এইটা কিন্তু এখনো পর্যন্ত পরিষ্কার নয়। তবে এই কথাটা বলা যায় যে আগামী দিনে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে যখন ভারত সরকার বিভিন্ন রকম বিষয় নিয়ে আলোচনায় বসবে, সেখানে শেখ হাসিনা ভারতে কতদিন থাকবেন, কবে তিনি ভারত থেকে যাবেন, বা বাংলাদেশের তরফ থেকে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেওয়ার কোনো দাবি তোলা হবে কিনা সেটা অবশ্যই দেখার বিষয়। তবে এটা বলতেই হয় যে এই শেখ হাসিনার বাংলাদেশের থেকে এসে ভারতে থাকাটা যদি বাংলাদেশের সরকার ভালো চোখে না দেখে বা এখানে যদি একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়, তাহলে সেটা ভারত বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক, বাংলাদেশে বসবাসকারী সংখ্যালঘু হিন্দু মানুষজন তাদের কারোর জন্যই খুব ভালো বা খুব সুবিধাজনক হবে বলে মনে হয় না। এবং তারই সঙ্গে এখানে আরো একটা কথা বলে রাখি, ভারত সরকারের তরফ থেকে শেখ হাসিনাকে কিন্তু আপাতত কোনো শরণার্থী স্ট্যাটাস দিয়ে বা রিফিউজি ক্যাটাগরিতে ফেলে তাকে দেশে রাখা হয়নি। আগামী দিনে সেটা হবে কিনা সেটা অবশ্যই দেখার বিষয়। মানে অন্যান্য যে সমস্ত দেশে পলিটিক্যাল অ্যাসাইলাম চেয়ে শেখ হাসিনা যেতে চাইছেন বা শরণার্থী হিসেবে যেতে চাইছেন, সেখান থেকে যদি তাকে রিজেক্ট করা হয়, তাকে যদি সে সমস্ত দেশে না নেওয়া হয়, তারপরে ভারত এইরকম কোনো স্টেটাস, রিফিউজি বা পলিটিক্যাল অ্যাসাইলামের স্টেটাস শেখ হাসিনাকে দেবেন কিনা সেটা তখনকার প্রশ্ন এবং এই নিয়ে তখন আলোচনা হবে। তবে একটা কথা শেষে বলাই যায়, যত সময় এগোবে, অতিথি যত বেশি দিন থাকবেন, ততই কিন্তু ভারতের ভেতর এবং বাইরে থেকে এই প্রশ্ন উঠতে শোনা যাবে যে অতিথি তুমি কবে যাবে। আজকের পর্ব এখানেই শেষ করছি। আপনাদের মতামত এই পর্ব সম্পর্কে অবশ্যই জানাবেন কমেন্ট করে। পরের দিন আবার দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায়। ভালো থাকবেন।